হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে 4.3 দ্রবণ চ্যাপ্টার। সেখান থেকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আজকে দিতে চলেছি। আমরা এর আগে 4টে পার্ট আলোচনা করেছি। 4টে পার্টে আমাদের দ্রাব্যতা লেখো পর্যন্ত আমরা আলোচনা করে নিয়েছিলাম এবং 4টে লাইভ ক্লাস দেওয়া হয়েছিল। এবার যেহেতু তোমাদের সিলেবাস অনেকটাই পড়ে রয়েছে, তোমাদের কথা ভেবে আমরা লাইভ ক্লাসের বদলে আজকে আমি এরকম রেকর্ডেড ক্লাস দিচ্ছি। এখানে আমরা পার্ট 5 আজকের ক্লাস, এবং এখানে বেশ কিছু কনসেপ্ট আমরা আলোচনা করব। তরলে গ্যাসের দ্রাব্যতা বলো বা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ যেগুলো রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো আমি একদম অন্যান্য দিনের ক্লাসের মতো খুব সহজ করে ক্লাসের মধ্যে আলোচনা করব। এবং তোমরা জানো এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এমসিকিউ আসে একটা, এমসিকিউ 1 নম্বরের একটা আসে। এছাড়াও আমরা জানি যে আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো 1 নম্বরের প্রশ্ন, সেগুলো একটি বাক্যে উত্তর দেওয়া সেরকমভাবেই সাধারণত দেয়, বা শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নানা রকমভাবে দিতে পারে। তো সেটা আমাদের 1 নম্বরের একটা প্রশ্ন দেয়। এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন আমাদের 2 নম্বরের একটা প্রশ্ন, 2 মার্কসের একটা কোশ্চেন দেয়। এবং লার্জ আনসার টাইপ কোশ্চেন তোমরা জানো ভৌত বিজ্ঞান আমাদের 3 নম্বরের থেকে বড় প্রশ্ন থাকে না। 3 নম্বর তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন, তাহলে 3, 2, 5 হয়, 6 আর 1 7। মোট আমরা এই চ্যাপ্টার থেকে টোটাল আমরা 7 মার্কস পাচ্ছি, এবং এই নম্বরটাও কিন্তু খুব সহজে পাওয়া যায়। আমাদের বেশ গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আছে সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, এবং ক্লাস চলাকালীন তোমাদের বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলো তোমরা সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য দেখে যাবে ভালো করে। কেমন? তোমরা অবশ্যই যারা আগের 4টে পার্ট দেখোনি, ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের দেখবে প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আমরা আগের দিনে মানে কঠিনের মানে তরলের মধ্যে কঠিনের দ্রাবতা, তরলের মধ্যে ধরো পটাশিয়াম নাইট্রেট হতে পারে KNO3, বা আমরা খাদ্য লবণ দেখেছিলাম, বা গ্লোবাল লবণ দেখেছিলাম, বা সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রাইট, নানা রকম যে কঠিন পদার্থগুলো ছিল সেগুলো কঠিনে মানে সেই সমস্ত কঠিন পদার্থগুলো তরলে দ্রবীভূত হলে তারপরে তাদের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কীরকম পরিবর্তন ঘটে। চাপের তো সেরকম কোনো পরিবর্তন আমরা পাইনি, চাপ বাড়ালে বা কমালে সেখানে তরল বা কঠিনগুলো যেহেতু অসংনম্য হয় তাদের ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হয় না, কিন্তু উষ্ণতা বাড়ালে বা কমালে দ্রাব্যতার কিন্তু পরিবর্তন আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে যে কোনো জলাশয়ের জল, পুকুর হতে পারে, নদী হতে পারে, বা যে কোনো জল, তার মধ্যে গ্যাস দ্রবীভূত আছে, অনেকে জানো, আবার অনেকে ভাবো যে তার মধ্যে কোনো গ্যাস কিন্তু দ্রবীভূত নেই। আসলে ব্যাপার হচ্ছে যে কোনো জল যদি আমরা দেখি, জলের মধ্যে অবশ্যই কি থাকে, গ্যাস কিন্তু দ্রবীভূত থাকে। আমরা এই কারণেই যখন কোনো জলকে আমরা কোনো কিছু পরিমাণ জল নিয়ে সেই জলটা কিছু পরিমাণ জল নিয়ে যদি তাকে আমরা বার্নার দিয়ে উত্তপ্ত করি, তাহলে কিছুক্ষণ পর এই জলের মধ্যে যে দ্রবীভূত গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তাহলে জলের মধ্যে কিন্তু গ্যাস দ্রবীভূত থাকে সাধারণ জলে, এবং যখন আমরা জলটাকে ফোটাই তখন তার মধ্যে দ্রবীভূত সমস্ত গ্যাসটাই বেরিয়ে যায়। তাহলে সাধারণ জলে বা সাধারণ উষ্ণতার জলে কিন্তু তার মধ্যে দ্রবীভূত গ্যাস থাকে, মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু দ্রবীভূত থাকে। এবং জলের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সমস্ত গ্যাসগুলো দ্রবীভূত থাকার আরও একটা প্রমাণ আমরা পাই যে জলচর যে প্রাণীগুলো রয়েছে, যেমন ধরো মাছ, সেগুলো কি করে, জল থেকে কিন্তু তারা অক্সিজেন গ্রহণ করতে পারে, জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে। যাই হোক, এবার আমরা সেরকম জিনিস পড়বো যে তরল, যেমন ধরো জলের মধ্যে কোনো গ্যাস দ্রবীভূত হবে বা তাদের দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। প্রথম, তরলে গ্যাসের দ্রাব্যতা আমরা এখানে দেখব যে প্রভাবক বা শর্ত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কেমন? প্রভাবক বা শর্ত। ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে আমরা তরল নিচ্ছি বা ওই তরলের মধ্যে যে গ্যাসটাকে আমরা দ্রবীভূত করছি, কেমন? তাহলে তরল বা গ্যাসের প্রকৃতির ওপর কিন্তু গ্যাসের দ্রাব্যতা নির্ভর করে। যেমন দেখো, আমরা যদি HCl গ্যাসের কথা বলি, HCl গ্যাস, অ্যাসিড কিন্তু বলছি না, আমরা গ্যাস হিসেবে আছে। HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কেমন? এটা হচ্ছে কি, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই গ্যাসের যদি আমরা দ্রাব্যতা দেখি, এর দ্রাব্যতা সাধারণত কি হয়, বেঞ্জিনের থেকে বেশি হয়। বেঞ্জিন একটা অর্গানিক সাবস্ট্যান্স, জৈব যৌগ। বা আমরা যদি দেখি ক্লোরোফর্মের থেকেও বেঞ্জিন বলো বা ক্লোরোফর্ম, দুটো আলাদা জিনিস। কেমন? বেঞ্জিন আলাদা জিনিস, ক্লোরোফর্ম আলাদা জিনিস। ক্লোরোফর্ম আগে
শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো। যাই হোক, এই HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মানে দ্রাব্যতা বেঞ্জিন বা ক্লোরোফর্মের থেকে কিন্তু বেশি হয়। কেন হয়? তার কারণ HCl গ্যাসকে যখন আমরা জলের মধ্যে দ্রবীভূত করব, তখন সেটা এই HClটা কি হয়ে যায়? ভেঙে যায়। HClটা ভেঙে গিয়ে মোটামুটি আমি এখানে বলছি যে H+ এবং Cl- আয়ন কিন্তু উৎপন্ন করে। তাহলে এটা আয়নিত হয়ে যায়। এখানে কি হচ্ছে? এটা আয়নাইজেশন হচ্ছে, মানে আয়নিত হচ্ছে। কেমন? আয়নিত হয়ে যায় HClটা। কিন্তু এখানে আমরা বেঞ্জিন বা ক্লোরোফর্ম যেটার কথা বলছি, সেটা কিন্তু ওই HCl এর মতো আয়নিত হয় না। ওকে, HCl এর মতো আয়নিত হয় না। তার জন্য এদের মানে দ্রবীভবনের মাত্রা, যেটা বেঞ্জিন বা ক্লোরোফর্মের দ্রবীভবনের মাত্রা, সেটা কিন্তু তুলনামূলক কম হয়, এবং HCl এর দ্রবীভবনের মাত্রাটা তুলনামূলক এদের থেকে বেঞ্জিন বা ক্লোরোফর্মের থেকে বেশি হয়। এবার আমরা এখানে এরকমভাবে এখন কিন্তু আর লিখি না HCl, সেটা H+ আর Cl- এরকমভাবে লিখি না। তার কারণ আমরা যখন HClকে জলে দ্রবীভূত করছি, তখন তার মধ্যে জলও রয়েছে। তাহলে যখন আমরা HCl নিচ্ছি, এটা অবশ্যই গ্যাস হিসেবে নিচ্ছি, এবং জল যেটা আছে সেটা লিকুইড হিসেবে নিচ্ছি। যখন আমরা এটাকে দ্রবীভূত করি, তখন আমাদের H3O+ তৈরি হয়। H3O+, আমরা এই কনসেপ্টটা জানি, এটা অ্যাকোয়াস অবশ্যই, তাই না? জলীয় এটা, কেমন? এবং তার সঙ্গে Cl- আয়ন, এটাও কিন্তু অ্যাকোয়াস ফর্মে তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু আছে পদার্থ, বা কিছু কিছু আমরা গ্যাসের কথাই বলবো, এখানে গ্যাসের আমরা মানে দ্রব্যতার কথা আলোচনা করছি। তাহলে কিছু কিছু গ্যাস যেগুলো জলীয় দ্রবণে আয়নিত হয়ে যায়, তাদের দ্রব্যতা বেশি হয়, আর যেগুলো জলীয় দ্রবণে আয়নিত হতে পারে না, তাদের দ্রবীভবনের মাত্রা কম, বা তাদের দ্রব্যতা কিন্তু কম হয়। কেমন? তাহলে প্রকৃতির ওপর মানে তরল, মানে গ্যাসের দ্রব্যতা, তরলের মধ্যে কোনো গ্যাসের দ্রব্যতা নির্ভর করে। নেক্সট যে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে 2 নম্বর আমরা হেডিং দেব উষ্ণতা। খুব ভাইটাল পয়েন্ট। উষ্ণতা এবং চাপের যে পয়েন্টগুলো আছে, সেগুলো বেশি ভালো করে তোমরা করে যাবে, এবং এখান থেকে ঘুরেও প্রশ্ন আসে। কীরকম ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, যেমন এখানে তরলে গ্যাসের দ্রব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে, তাহলে তোমাকে বলতে হবে কী কী বিষয়, বা 3টে বিষয়ের নাম আমরা বলবো। আমরা এখানে বললাম যে 3টে বিষয় উপর নির্ভর করে, যেমন একটা আলোচনা করলাম, 2 নম্বর আমরা এখানে আলোচনা করছি। এবার দেখো, উষ্ণতা। কোনো তরলের মধ্যে কোনো গ্যাস যখন দ্রবীভূত হয়, তখন কিন্তু তাপ উৎপন্ন হয়। কেমন? তাপ কিছুটা হলেও কিন্তু আমরা দেখতে পাই যে তার মানে দ্রবণের উষ্ণতা কিন্তু বেড়ে যাচ্ছে। কেমন? তাহলে উষ্ণতা যদি বাড়ায়, উষ্ণতা বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রব্যতা কী হবে? কমে যাবে। তার কারণ কি? এমনিতেই আমরা কোনো গ্যাসকে গ্যাসের সঙ্গে আমরা তরল মেশাচ্ছি, নিয়ে এখানে কোনো একটা পদার্থ তৈরি হচ্ছে। ধরো আমি এখানে লিখলাম যে আমাদের একটা পদার্থ তৈরি হচ্ছে, একটা পদার্থ তৈরি হচ্ছে, বা সেটাই দ্রবীভূত হচ্ছে। কেমন? গ্যাসটাই দ্রবীভূত হয়ে যাচ্ছে, সেটা আমি লিখলাম সাপোজ, এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তাপ তো এখানে উৎপন্ন হচ্ছেই। এবার এর ওপর তুমি যদি এক কাজ করো, যে একে তুমি আলাদা করে আবার কি করবে, একে আমি আলাদা করে আমি হিট দিচ্ছি, এর মধ্যে আমি আলাদা করে তাপ দিচ্ছি, তাহলে তাপ তো উৎপন্ন হচ্ছেই, তাই না? তারপরেও তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, এখানে উষ্ণতা কমানোর উচিত আমাদের, কিন্তু উষ্ণতা না কমে আমরা উষ্ণতা বাড়াচ্ছি। তাহলে উষ্ণতা বাড়ালে কি হবে? দ্রাব্যতা কিন্তু কমে যাবে। তাহলে আমরা কোনো গ্যাস তরলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, যদি আমরা এক কাজ করি যে উষ্ণতা বাড়িয়ে দিই, উষ্ণতা যদি বাড়িয়ে দিই, তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কী হবে? তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কিন্তু কমবে। ওকে, তাহলে তরলের মধ্যে আমরা যদি উষ্ণতা বাড়িয়ে দিই, তাহলে ওই যেটুকু গ্যাস তার মধ্যে দ্রবীভূত আছে, সেই গ্যাসটাও কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে। ওকে, দ্রাব্যতা কমে যাওয়া মানে কম গ্যাস দ্রবীভূত হবে, আর দ্রাব্যতা বেশি মানে বেশি গ্যাস দ্রবীভূত হবে। তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কিন্তু বাড়ে না, বরং কমে যায়। ওকে, ধরো আমি কিছু পরিমাণ জল নিয়েছি, আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমার জল রয়েছে, জল আছে, এবং এই জলের মধ্যে যেহেতু বায়ুমণ্ডল থেকে অক্সিজেন মিশছে, বা এর মধ্যে অলরেডি আমাদের দ্রবীভূত অক্সিজেন আছে, O2 কিন্তু দ্রবীভূত আছে। এবার তুমি এই জলটাকে হয়তো নিয়ে তুমি কি করেছো, এই জলটাকে নিয়েই তুমি এক কাজ করেছো, যে এখানে আমার বার্নার দিয়ে আমি এই গ্যাসটাকে মানে জলটাকে উত্তপ্ত করছি, মানে ফোটাচ্ছি।
কেমন, যদি আমি ফোটাই তাহলে এই জলের মধ্যে যে অক্সিজেনগুলো দ্রবীভূত ছিল সেই অক্সিজেনগুলো কী হবে, বাইরের দিকে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দ্রবীভূত অক্সিজেন সেগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়, তার মানে দ্রাব্যতা কী হয়ে গেল, কমে গেল। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে উষ্ণতার ওপর গ্যাসের দ্রাব্যতা নির্ভর করে। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ওই জলের মধ্যে বা তরলের মধ্যে যে গ্যাস দ্রবীভূত থাকে সেগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জলকে যদি আমরা গরম করি বা উত্তপ্ত করি বা ফোটাই, তাহলে সেক্ষেত্রে গ্যাসগুলো বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে, মানে দ্রবীভূত বায়ুর যেটা দ্রাব্যতা বা অক্সিজেনের যেটা দ্রাব্যতা জলের মধ্যে সেটা কিন্তু কমে যায়। এ কারণে বায়ু বুদবুদ আকারে জল থেকে বাইরে এখানে বেরিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট উষ্ণতার ওপর হলো। এরপর আমরা 3 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে চাপ। কেমন, চাপের ওপরেও কিন্তু দ্রাব্যতা নির্ভর করে। কেমন, চাপ যদি বাড়ানো হয়, আমরা যদি তরলের মধ্যে গ্যাসকে দ্রবীভূত করেছি, এরপর চাপ বাড়াচ্ছি, যদি চাপটাকে আমরা বাড়াই তাহলে এখানে দ্রাব্যতা কিন্তু বাড়বে। কেমন, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে এবং চাপ যদি আমরা কমাই তাহলে দ্রাব্যতা কমবে। একটা উদাহরণ দিলে তোমরা নিজেরাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। আমি একটা এখানে প্রশ্ন লিখছি, দেখো এই প্রশ্নটা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে সোডা ওয়াটার তোমরা জানো বা কোল্ড ড্রিঙ্কস তোমরা দেখেছো। তাহলে সোডা ওয়াটারের কেমন, সোডা ওয়াটারের বোতলের বা কোল্ড ড্রিঙ্কসও লিখতে পারতাম। কেমন, সোডা ওয়াটারের বা এখানে কোল্ড ড্রিঙ্কসের বা কোল্ড, ওকে, কোল্ড ড্রিঙ্কসের এখানে লিখবো আমরা যে বোতলের ছিপি খুললে এখানে কি হয়, এখানে যদি আমরা ছিপি খুলি তাহলে আমরা একটা বুদবুদ কিন্তু বাইরে থেকে মানে বোতল থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি। তাহলে বোতলের মুখে বুদবুদ লিখতে পারি বা ফ্যানার সৃষ্টি। কেমন, ফ্যানার সৃষ্টি হয় কেন, ফ্যানার সৃষ্টি হয় কেন? দেখো ব্যাপারটা বোঝো, আমরা যখন সোডা ওয়াটার কথা বলছি বা কোনো কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি তখন এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয়। কেমন, ধরো আমার এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং তার মধ্যে জোর করে চাপ প্রয়োগ করে চাপ দিয়ে এর মধ্যে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয়েছে। কেমন, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, এবং ঢাকনা দেওয়া রয়েছে। এই কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে, এখানে কিন্তু ছিপিটা রয়েছে। কেমন, এই ছিপিটা কিন্তু রয়েছে এবং এর মধ্যে আমার কোল্ড ড্রিঙ্কস আছে এবং এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি আছে, আমার এখানে কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কিন্তু CO2 গ্যাস দ্রবীভূত আছে এবং ঢাকনাটা বা ছিপিটা বন্ধ রয়েছে। তাহলে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। তাহলে এমনিতে যতটুকু কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয় জলের মধ্যে বা এমনি কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই বলছি, যতটুকু দ্রবীভূত হয় তার থেকে বেশি পরিমাণ অতিরিক্ত অনেক কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কিন্তু উচ্চ চাপে দ্রবীভূত করে এই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু তৈরি করা হয়েছে, যেহেতু এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা লাগে তৈরি করতে গেলে। কেমন, এবার এই কোল্ড ড্রিঙ্কসের যখন আমরা দেখা গেল যে আমরা ছিপিটা খুললাম, যদি আমরা ছিপিটা খুলি, ছিপিটা আমার এই ঢাকনাটা খুলে দিলাম। কেমন, এখানে আমাদের প্রথমে ক্যাপ ছিল, ধর আমার এটা ক্যাপটা ছিল, এবার আমি ক্যাপটা খুলে দিলাম। যদি ক্যাপটা খুলে দিই তাহলে উপরকার ঢাকনার কিছু থাকলো না, তাহলে চাপটা কি হয়ে গেল, কমে গেল, তাই না? এখানে আমাদের চাপ বেশি ছিল, এখানে আমার ছিল চাপ বেশি চাপ ছিল এবং এখানে আমার CO2 কি আছে, বেশি CO2 দ্রবীভূত ছিল। কেমন, দ্রবীভূত ছিল। যখনই ঢাকনা খুলে দেওয়া হয়, ছিপি খুলে দিলে এখানে কি হবে, চাপ কমে যায়। যখনই আমরা ছিপি খুলে দিলাম, ছিপি খুলে দেওয়া অবস্থা, যদি ছিপ খুলে দেওয়া হয় তাহলে কি হবে,
চাপ কী হবে? চাপ কিন্তু কমে গেল। যেই চাপ কমে যাবে তখন দ্রাব্যতা CO2 কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কী হবে? তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা চাপ কমলে কমে যায়। তাহলে যে কার্বন ডাইঅক্সাইডটা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা এর মধ্যে দ্রবীভূত ছিল সেই মানে সেটা আবার জল থেকে বা কোল্ড ড্রিঙ্কস থেকে বাইরে বেরিয়ে এইখানে চলে আসবে, ফাঁকা জায়গায় চলে আসবে, এবং ঢাকনা যেহেতু খোলা আছে তাহলে এরকম হু হু করে বেরোনোর চেষ্টা করবে এবং এত কার্বন ডাইঅক্সাইড একসঙ্গে বেরোনোর চেষ্টা করবে যে এখানে প্রায় বুদবুদ সৃষ্টি হবে। কেমন? বুদবুদ আকারে বের হবে বা এখানে কিন্তু ফেনা সৃষ্টি হবে। এখানে কী হবে? ফেনা কিন্তু সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর যখন লিখব তখন আমরা এরকমভাবে শুরু করব যে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে উচ্চ চাপে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দ্রবীভূত করে রাখা হয়। যখন বোতলের ছিপি খোলা হয় তখন চাপ কমে যায়। কেমন? চাপ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাও কমে যায়। ওকে, এই কারণেই দ্রবীভূত যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সেটা বুদবুদ আকারে বাইরে বেরিয়ে আসে এবং বোতলের মুখে ফেনা তৈরি করে বা ফেনা সৃষ্টি করে। তাহলে এরকমভাবে তোমরা এই জায়গার আনসারটা লিখবে। এরপর দেখো, আমরা এই যে গ্যাসের দ্রাব্যতার ওপর, মানে তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব দেখলাম, এই সংক্রান্ত একটা সূত্র আছে, যদিও এই সূত্রটা সমস্ত স্কুলে আসে না। কেমন? সমস্ত স্কুলে আসে না। যে সমস্ত স্কুলে একটু তুলনামূলক কঠিন প্রশ্ন করা হয় বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো যারা হয়তো জেলা স্কুলে পড়াশোনা করো, তাদের জন্য আমি একটা সূত্র লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমরা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কথা বললাম, সেই সংক্রান্ত একটা সূত্র এখানে দেওয়া হয়েছে যে চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কেমনভাবে পরিবর্তন হয় বা চেঞ্জেস হয় সেটা সম্পর্কে তিনি একটা সূত্র দিয়েছিলেন। এখানে সূত্রতে বলছে, আমি সূত্রটা বিস্তারিত লিখছি না, তোমাদের জিনিসটা জাস্ট আমি এখানে লিখে দেখাচ্ছি যে নির্দিষ্ট, তারপর তোমাদের অবশ্যই আমি বলেও দেবো, যদি তোমরা অনেকে লিখতে চাও তাহলে তোমরা তারপরে লিখতে পারো। কেমন? আমি এখানে জাস্ট মূল বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে একটা লাইন লিখছি যে নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে আমি নিচে লিখছি, তার আমি এখানে একটা কথা লিখতে পারবো। আচ্ছা না, আমি একটা লাইনেই করে দিই। নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত গ্যাসের ভর, এটা কিসের সঙ্গে সমানুপাতিক হয়? গ্যাসের চাপ। কেমন? গ্যাসের চাপ। এখানে এই যে সূত্রটা আছে, এই সূত্রতে বলছে যদি আমরা উষ্ণতা ফিক্সড রাখি, কেমন? উষ্ণতা মানে টেম্পারেচার যদি আমরা নির্দিষ্ট রাখি, তাহলে সেক্ষেত্রে উষ্ণতা এবং নির্দিষ্ট দ্রাবক, অবশ্যই নির্দিষ্ট দ্রাবক হবে। আমি জল নিই, শুধু জলই নিতে হবে দ্রাবক হিসাবে। কেমন? তাহলে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে পার ইউনিট ভলিউম, কেমন? প্রতি একক আয়তনে দ্রবীভূত কোনো গ্যাসের ভর, কতটুকু গ্যাস দ্রবীভূত হবে, কত ভরের গ্যাস দ্রবীভূত হবে, সেটা সরাসরি গ্যাসের চাপের সঙ্গে নির্ভর করে এবং চাপের সমানুপাতিক হয়। যদি গ্যাসের চাপ বাড়ে তাহলে বেশি ভরের গ্যাস দ্রবীভূত হবে, যদি গ্যাসের চাপ কমে তাহলে দ্রবীভূত গ্যাসের ভরটা কমবে। মানে গ্যাসের চাপ বাড়লে বেশি গ্যাস দ্রবীভূত হবে আর গ্যাসের চাপ কমলে কম গ্যাস দ্রবীভূত হবে। ওকে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকের মধ্যে বা নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত কোনো গ্যাসের ভর ওই গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। ওকে, তাহলে এটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্র। নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম দ্রবণকে ভাগ করব। কেমন? এখানে অবশ্যই দ্রবণকে আমরা যেটা ভাগ করছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের ভিত্তিতে। কেমন? গাঢ়ত্ব অনুসারে আমরা দ্রবণকে ভাগ করব। কেমন? দ্রবণকে আমরা 3টে ভাগে ভাগ করব। তোমাদের বোঝানোর সুবিধার্থে এরকমভাবে কিন্তু আমি করে দিচ্ছি। ওকে, ফার্স্ট হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত, একদম বাস্তব জীবন থেকে তোমাদের উদাহরণ আমি বলে দেব, অসম্পৃক্ত দ্রবণ, এবং অতিপৃক্ত
অতিপৃক্ত দ্রবণ। প্রথমে আসবো আমরা যেটা, সেটা হচ্ছে আচ্ছা অসম্পৃক্তটাই না হলে আমি প্রথমে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম যে তোমার এই মোমেন্টে এখন ধরো যতটুকু খিদে পেয়েছে, এখন যতটুকু তোমার খিদে পেয়েছে, কেমন, বা যতটুকু মানে তোমার যা খিদে পেয়েছে তাতে তুমি যতটুকু খাবার খেতে পারবে, দেখা গেল ঠিক ততটাই তুমি খাবার খেলে না। যতটা তোমার ক্যাপাবিলিটি রয়েছে, যতটা তোমার খিদে পেয়েছে তার থেকে তুমি একটু কম খেয়েছো, খুব অনেকটা কম খেতে পারো। মেন কথা হচ্ছে যে ততটা খাবে না, তার থেকে কম খাবার খাবে, যতটা খিদে পেয়েছে তার থেকে কম খাবার খাবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। তুমি কোনো গেস্টের বাড়ি গেছো, তাদের বাড়িতে তুমি পেট ভরে কিন্তু খাবারটা খেতে পারছো না, হয়তো লজ্জার কারণে দেখা গেল যে যতটা তোমার খিদে পেয়েছে তুমি হয়তো লজ্জা করে খাচ্ছ না, যে বেশি খেয়ে নিলে হয়তো খারাপ দেখাবে, তাহলে তোমার পেটটা কিছুটা ফাঁকা রেখেই কিন্তু তুমি খেয়েছো, কেমন। তাহলে সেই যে অবস্থা সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। তোমার এখন সিচুয়েশন হচ্ছে আনস্যাচুরেটেড, মানে অসম্পৃক্ত, মানে পেটটা কিন্তু ফুলফিল হয়নি, কিছুটা ফাঁকা রেখেছো। এবার দেখা যাচ্ছে তুমি যদি এবার গেস্টের বাড়িতে না গিয়ে তুমি যদি নিজের বাড়িতে থাকতে, নিজের বাড়িতে থাকলে কি হতো, তুমি তোমার যতটা খিদে ঠিক ততটাই কিন্তু একদম খেতে, তাই না, যতটা তোমার পেটের মধ্যে জায়গা রয়েছে তুমি ততটাই খাবে না, যতটা খিদে পেয়েছে একদম 100%, যতটা খিদে পেয়েছে 100% খেয়েছে, এমন নয় যে 95% বা তার থেকে বেশি খেয়েছো, 100-এর বেশি খেয়েছো, তা কিন্তু নয়, যতটুকু খিদে পেয়েছিল এক্স্যাক্ট ঠিক ততটাই খেয়েছো, এক এক কণাও কিন্তু কম বা বেশি নয়, তখন সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা বলবো আমরা, মানে স্যাচুরেটেড বলবো আমরা। এবার গেস্টের বাড়িতে হয়ে যাচ্ছে অসম্পৃক্ত, যেখানে আমরা পেটটা কিছুটা ফাঁকা রেখে খাচ্ছি। সম্পৃক্ত অবস্থা মানে যেখানে আমরা বাড়িতে যতটা আমার খিদে পেয়েছে এক্স্যাক্টলি আমরা ততটাই খাবার খাচ্ছি, সেটা হচ্ছে সম্পৃক্ত। এবার অতিপৃক্তর কথা বলবো, তুমি গেছো এবার কোনো ভোজ বাড়িতে বা বিয়ে বাড়িতে বা ভোজ বাড়িতে গেছো, সেখানে তুমি এবার কি করছো, একদম গান্ডে পিন্ডে খেয়ে নিচ্ছ, যতটা খিদে পেয়েছে বা তোমার পেটে যতটা ধরবে তুমি জোর করে বেশি পরিমাণ খেয়ে নিয়েছো। এই যে অবস্থা সেটা হচ্ছে আমাদের অতিপৃক্ত অবস্থা, কেমন। তাহলে তিনটে কন্ডিশন আমরা দেখলাম, একটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত, কেমন, 2 নম্বর হচ্ছে সম্পৃক্ত, এবং আরেকটা হচ্ছে আমাদের অতিপৃক্ত। তাহলে অসম্পৃক্ত মানে এখানে আমরা যদি দ্রবণের কথা বলি, তাহলে দ্রবণের কথা বলে অসম্পৃক্তের মধ্যে আমরা একটা নির্দিষ্ট উষ্ণতার কথা অবশ্যই বলবো, কারণ আমরা দেখেছি যে কোনো কঠিন পদার্থকে যদি তরলে দ্রবীভূত করি, উষ্ণতা বাড়ালে বা কমালে তখন দ্রাব্যতা কম বেশি হয়। আবার গ্যাসের ক্ষেত্রেও দেখলাম, কোনো গ্যাসকে তরলের মধ্যে দ্রবীভূত করবো, উষ্ণতা বাড়ালে কিন্তু দ্রাব্যতা কমে যাচ্ছে, আজকের ক্লাসে দেখলাম। তাহলে উষ্ণতা আমাকে বাড়ালে বা কমালে হবে না, যখন আমরা পরীক্ষা করবো তখন ফিক্সড রাখতে হবে, স্থির উষ্ণতা বলতে হবে বা নির্দিষ্ট উষ্ণতার কথা বলতে হবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ আমি দ্রাবক নিয়েছি, তার মধ্যে যতটুকু দ্রবীভূত হতে পারে, কেমন, যতটুকু দ্রবীভূত হতে পারে তার চেয়ে যদি আমরা কম পরিমাণ দ্রবীভূত করি, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। ওকে, তাহলে আমি একদম উদাহরণের জন্য তোমার আমি বলছি এখানে, যে উদাহরণের জন্য আমি হয়তো এখানে নিয়েছি আমি 1 লিটার জল, 1 লিটার আমি জল নিয়েছি, কেমন, এবং 1 লিটার জলের মধ্যে দেখা যাচ্ছে হয়তো আমি 1 লিটার জলের মধ্যে আমার ম্যাক্সিমাম, আমি কথার কথা বললাম, ম্যাক্সিমাম হয়তো আমার 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, ম্যাক্সিমাম আমার এখানে আমি জলের মধ্যে 250 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারি ম্যাক্সিমাম, কিন্তু আমার এখানে হয়তো আছে লেস দেন 250 গ্রাম, এত গ্রাম চিনি আমার দ্রবীভূত করেছি এখান থেকে, আমি ধরলাম এখানে হয়তো 200 গ্রাম আমার চিনি দ্রবীভূত আছে, 200 গ্রাম চিনি দ্রবীভূত আছে, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত। এবার এই জিনিসটাতেই যদি এমন হতো যে আমার এই 1 লিটার জলের মধ্যে হয়তো চিনিটা দ্রবীভূত হয়, 1 লিটার জলের মধ্যে হয়তো চিনি দ্রবীভূত হয় 250 গ্রাম, সেখানে আমার এই 1 লিটার জলের মধ্যে কিন্তু 250 গ্রামই কি রয়েছে, 250 গ্রামই কিন্তু চিনি দ্রবীভূত আছে, তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত। এবং এক বিশেষ অবস্থায়, তুমি তো সাধারণ অবস্থাতে কখনোই
ওই জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে যেহেতু 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, তখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 1 লিটার জল আপনি বলছেন তার মধ্যে ম্যাক্সিমাম 250 গ্রাম চিনি হয়তো আপনি উদাহরণের জন্য ধরে নিলেন যে দ্রবীভূত হতে পারে। এখানে কম নিয়েছেন অসুবিধা নেই, এখানে 200-250 নিয়েছেন অসুবিধা নেই। আপনি এখানে হয়তো বলছেন যে 300 গ্রাম চিনি আপনি দ্রবীভূত করেছেন। কী করে করলেন স্যার? 250 গ্রাম তো দ্রবীভূত হতে পারে, তার থেকে বেশি তো হতে পারে না। আমরা আগের দিনের ক্লাস আলোচনা করেছিলাম যে কোনো তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। কিছু কিছু আছে যেগুলো উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বেড়ে যায়, যেমন এখানে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে দ্রাব্যতা বেড়ে যাবে, মানে 250 গ্রাম চিনি দ্রবীভূত হওয়ার কথা সেখানে 300 বা 320 বেশি দ্রবীভূত হতে পারবে। বিশেষ অবস্থায় কিন্তু দ্রাব্যতা বেড়ে যায়, কেমন? যেমন উষ্ণতা বাড়ালে। তাহলে এখানে আমার বেশি দ্রবীভূত আছে, তাহলে এটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। ওকে, তাহলে এখানে আমাদের নিশ্চয়ই আর সংজ্ঞাটা তোমাদের বই যেহেতু আছে আর লেখানোর প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদের এখানে বলে দিচ্ছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের মধ্যে যদি আরও দ্রবীভূত করা যায় তাহলে সেই উষ্ণতাতে ওই দ্রাবকে মানে ওই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। কেমন? দেখা যাচ্ছে তার মধ্যে আরও এক্সট্রা দ্রবীভূত হতে পারবে, মানে আমার ম্যাক্সিমাম, আমি কি বলছি, ম্যাক্সিমাম আমি এইখানে উদাহরণ যেটা ধরেছি আমি, সেখানে 250 গ্রাম দ্রবীভূত হতে পারে চিনি, কিন্তু আমার এখানে 200 আছে, তাহলে আরও দ্রবীভূত হতে পারে, আরও 50 গ্রাম দ্রবীভূত হতে পারবে, তাই না? তাহলে কোনো আমরা একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণ নিয়েছি, যে দ্রবণের মধ্যে আরও অতিরিক্ত দ্রাব কিন্তু দ্রবীভূত করা যায়, তখন ওই উষ্ণতাতেই ওই দ্রাবের আমরা কি দ্রবণ বলবো? এটাকে অসম্পৃক্ত দ্রবণ বলবো। ওকে, যারা আরও ভালো করে লিখতে পারো, তখন যারা মানে আরও ভালো করে লিখতে চাও তোমরা লিখতে পারো যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে, যদি তার চেয়ে কম পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে থাকে তখন সেই দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত কাকে বলবো? সম্পৃক্ত মানে হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে, যদি ঠিক ততটাই দ্রাব ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, তাহলে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলা হয়। ক্লিয়ার? একই রকমভাবে যদি আমরা অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা লিখি, তখন আমরা লিখব যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে, যদি কোনো বিশেষ অবস্থাতে তার থেকে বেশি পরিমাণ দ্রাব ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, তখন ওই দ্রবণটিকে ওই উষ্ণতায় অতিপৃক্ত দ্রবণ বলা হয়। ক্লিয়ার? তাহলে এরকমভাবে তোমরা এই জিনিসগুলো লিখবে। ওকে, এবার কিছু বিশেষ কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমরা আলোচনা করব। তোমাদের মানে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে হয়তো আমি পুরো কোশ্চেন লিখছি না, তোমাকে হয়তো বলবে যে সম্পৃক্ত নিয়ে দেওয়া হয়েছে হয়তো, কেমন? জাস্ট বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলো করবে। সম্পৃক্ত দ্রবণ দেওয়া হয়েছে, তাহলে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায়, অসম্পৃক্ত করার উপায়। তুমি কি করে একটা সম্পৃক্ত দ্রবণ যেটা নিয়েছো, যেমন ধরো এখানে 1 লিটার জলের মধ্যে 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, কেমন? 1 লিটার জলের মধ্যে 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, তখন এইখানে যখন আমার 1 লিটারের মধ্যে 250 গ্রাম চিনি দ্রবীভূত আছে, তখন সেটা সম্পৃক্ত দ্রবণ। এবার আমার কথা হচ্ছে এই 1 লিটার জলের মধ্যে 250 গ্রাম চিনি তো দ্রবীভূত আছে, সম্পৃক্ত আছে, সেটাকে ঘুরিয়ে বলছে অসম্পৃক্ত করতে হবে, আনস্যাচুরেটেড করতে হবে। তাহলে সেটা কি করে করব? কেমন? তাহলে এইটাকে করার আমার একটা মানে সহজ উপায় হচ্ছে যে আমি এখানে 1 লিটারে 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, তাহলে 2 লিটারে কত? 1 লিটারে 250 গ্রাম, 2 লিটারে আমার 500 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারবে। তাহলে 1 লিটারে আমার এখানে জিনিসটা কথাটা বোঝো, 1 লিটারে আমার এখানে আমার 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, তাহলে 2 লিটারে কত হতে পারে? ম্যাক্সিমাম কত হতে পারে? 500 গ্রাম দ্রবীভূত হতে পারে হিসাব অনুযায়ী। 1 লিটারে 250 গ্রাম হলে 2 লিটারে 500 গ্রাম, কিন্তু আমি তো চিনি বাড়াইনি, চিনিটা 250 গ্রামই আছে, কিন্তু এখানে 2 লিটারের মধ্যে কত আছে? 250 গ্রাম আছে। তাহলে এবার কি হয়ে গেল? 2 লিটারের মধ্যে 500 গ্রাম থাকতে পারে, কিন্তু এখন 250 গ্রাম আছে, তার মানে সেটা আবার অসম্পৃক্ত হয়ে গেল। তাহলে ফার্স্ট আমার যেটা কন্ডিশন সেটা হচ্ছে অতিরিক্ত দ্রাবক যোগ করব। যদি আমরা চিনি আর জল মিশিয়ে দ্রবণ তৈরি করি, তাহলে চিনিটা হচ্ছে দ্রাব আর জলটা হচ্ছে দ্রাবক, তাহলে আমার এখানে দ্রাবক যোগ করতে হবে। কেমন? তাহলে অতিরিক্ত দ্রাবক যোগ করে, অতিরিক্ত দ্রাবক যদি আমরা যোগ করি
তাহলে সেই ক্ষেত্রে আবার সেই সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যায়। 2 নম্বর কন্ডিশন, আমি বলেছিলাম যদি উষ্ণতা বাড়াই, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে উষ্ণতা বাড়ালে তার খিদেটা বেড়ে যাবে। এটা আমি হয়তো করেছি, আমি এখানে হয়তো 25 ডিগ্রি সেলসিয়াসে আমি দেখছিলাম 25 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটারের মধ্যে আমার 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারছে। কিন্তু আমি যদি এটাকে 50 ডিগ্রি সেলসিয়াস করি তখন দেখা যাবে যে 1 লিটারের মধ্যে আরও বেশি, হয়তো 320 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারছে। কিন্তু আমার আছে এখানে কত? কিন্তু আছে এখানে আমার 250 গ্রামই, তাহলে আবার অসম্পৃক্ত হয়ে গেল। তাহলে উষ্ণতা বাড়ালেও, কেমন উষ্ণতা বাড়িয়েও কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায়। তাহলে দুটো ভাবে, এক হচ্ছে অতিরিক্ত দ্রাবক যদি যোগ করি তাহলে দ্রাবক বেড়ে গেল, কিন্তু দ্রাব তো একই আছে, জল বাড়িয়ে দিয়েছি কিন্তু চিনিটা তো একই আছে, 250 গ্রাম চিনিই ছিল। এবার আমি কি করেছি, ওই শরবতের মধ্যে চিনি আর জল মিশিয়ে শরবত করেছিলাম, 250 গ্রাম চিনি নিয়েছিলাম, 1 লিটার জল নিয়েছিলাম। এবার ওই পাত্রের মধ্যে আমি আরও 1 লিটার জল ঢেলে দিলাম, 2 লিটার জল হয়ে গেল, কিন্তু চিনি আর দিলাম না, তাহলে সেটা আবার অসম্পৃক্ত হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে উষ্ণতা যদি বাড়ায় তাহলে তার খিদেটা বেড়ে যাবে, তাহলে দ্রাব্যতা মানে কম পরিমাণে যেহেতু চিনি দ্রবীভূত আছে অথচ উষ্ণতা আমি বাড়িয়ে দিয়েছি, তাই না? উষ্ণতা বাড়ালে আরও বেশি নিতে পারবে, 320 গ্রাম নিতে পারবে, কিন্তু আছে 250 গ্রাম, তাই জন্য সেটা হয়ে গেল আবার অসম্পৃক্ত। তো দুটোভাবে আমরা এই সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি। একই রকমভাবে আমাদের এটা ঘুরিয়ে উল্টো প্রশ্ন আসতে পারে। উল্টো প্রশ্ন মানে হচ্ছে অসম্পৃক্তকে সম্পৃক্ত করার উপায়। একটু ভিডিওটা পজ করো এবং নিজেরা ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপর আবার ভিডিওটা চালিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও। তার কারণ প্রথমটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তার ঠিক উল্টো কনসেপ্টটা মাথা খাটিয়ে তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে যে কিভাবে অসম্পৃক্তকে সম্পৃক্ত করা যায়। কেমন? অসম্পৃক্ত মানে তার মধ্যে আরও খেতে পারবে, তাই না? 250 গ্রাম খেতে পারে চিনি 1 লিটার জল, কিন্তু 200 গ্রাম আছে, তাহলে আরও চিনি দিতে হবে, দ্রাব দিতে হবে সোজা কথায়। আমি 1 লিটার জলে 200 কি 150 চিনি দ্রবীভূত করেছি, আরও আমি তাহলে হবে 150 থাকলে আরও 100 দেবো, তবে আমার 250 হবে, তবে তো সম্পৃক্ত হবে, তাই না? যদি আমি 220 গ্রাম চিনি থাকে তাহলে আরও 30 দেবো, তবে আমার 250 হবে, তাহলে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে আমার এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভাই যে আমার এখানে অতিরিক্ত আমার দ্রাব যোগ করতে হবে। তাহলে অতিরিক্ত এখানে আমাকে দ্রাব যোগ করতে, যেটুকু আমার ঘাটতি আছে, যতটুকু দ্রবীভূত হতে পারে আর ঘাটতি আছে বিয়োগ করে আমরা সেটা যোগ করে দেবো। কতটুকু আর যোগ হতে পারে, যে আমার ধরো 100 গ্রাম দ্রবীভূত আছে চিনি, তাহলে 250 থেকে 100 বাদ দেবো, তাহলে 150, তাহলে আরও 150 ওকে দিতে পারবো আমরা। তাহলে অতিরিক্ত দ্রাব যোগ করে আমরা অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে পারবো। 2 নম্বর, এখানে আমরা যেমন উষ্ণতা বাড়াচ্ছিলাম, উষ্ণতা বাড়ালে বেশি পরিমাণ দ্রবীভূত হতে পারে, তাহলে উল্টো উষ্ণতা কমিয়ে কিন্তু আমরা অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে পারি। ধরো 25 ডিগ্রিতে, আমি ধরছি এখানে যে 25 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে যে 1 লিটার জলের মধ্যে 250 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, কিন্তু আমি 200 গ্রাম চিনি দিয়েছি, তাহলে 200 গ্রাম চিনি দিচ্ছি 1 লিটারে, সেটা তো অসম্পৃক্ত আছে। 200 গ্রাম চিনি সেটা তো অসম্পৃক্ত আছে। এবার আমি কি করলাম, কি উষ্ণতা কমালাম, 15 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসলাম। আমার তো চিনি এখানে এটা সম্পৃক্ত হওয়ার কথা 250 গ্রামে, 25 ডিগ্রি সেলসিয়াসে 250 গ্রামে চিনি থাকলে তবেই সেটা সম্পৃক্ত হয়। কিন্তু আমার আছে কত, আছে আমার 200 গ্রাম আমি চিনি নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, কেমন 200 গ্রাম চিনি নিয়েছি, তাহলে সেটা সম্পৃক্ত হবে না। উষ্ণতা কমালাম 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা হয়তো ক্যালকুলেশন করে দেখেছি যে 25 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে যে 210 গ্রামও যদি চিনি থাকতো তাহলে সেটা দ্রবীভূত হতো, তাহলে সেটাতেও অসম্পৃক্ত আছে, এখনও অসম্পৃক্ত, যেহেতু আমার 200 আছে কিন্তু লাগবে 210। উষ্ণতা আরও কমালাম, হয়তো দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আমার এমন একটা কন্ডিশন আসলো যে 10 ডিগ্রি সেলসিয়াসে 200 গ্রাম চিনি কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে উষ্ণতা কমেও কিন্তু আমরা এটাকে, ওই অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে পারবো। তাহলে এই দুটো ঠিক উল্টো আমরা এখানে বলতে পারবো। ওকে, আরেকটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে কোনো অসম্পৃক্ত দ্রবণ আছে, সেই অসম্পৃক্ত দ্রবণকে প্রথমে আমরা গরম করব, উত্তপ্ত করব। কেমন উত্তপ্ত করে তুমি বলবে যে স্যার উত্তপ্ত করলে তো দ্রাব্যতা বেড়ে যায়, তাহলে তো সেটা অসম্পৃক্ত হবে, আরও অসম্পৃক্ত বাড়বে। কিন্তু এখানে আমার জিনিসটা বুঝো, আমি অসম্পৃক্ত দ্রবণ নিয়েছি, সেটাকে উত্তপ্ত করলাম, নিয়ে ধরো শরবত নিয়েছি, উত্তপ্ত করলাম, নিয়ে জলটাকে আমি উড়িয়ে ফেললাম, জলটা বাষ্পীভূত হয়ে উপরে উড়ে গেল, দ্রাবকটা কমে গেল। দ্রাবক যদি কমে যায় তাহলে আমার এখানে এবার 1 লিটার জল থাকছে না, সেই জলটাকে আমি উড়িয়ে দিচ্ছি,
নিয়ে জলটা কমে হয়তো আমার হয়ে গেল 800 গ্রাম, কেমন 800 ml জল হয়ে গেল, তাহলে সেটা কী হবে, সম্পৃক্ত হয়ে যাবে। ধরো তুমি রান্না করছো, রান্না করে ধরো তুমি কোনো একটা বিশেষ সবজি রান্না করছো, সেখানে প্রচুর জল দিয়ে দিয়েছো, প্রচুর জল দিয়েছো, কিন্তু নুনটা কম আছে, নুন কি আছে, কম আছে, কিন্তু বাড়িতে তোমার আর কোনো নুন নেই, বাড়িতে নুন নেই, কিন্তু তুমি এখানে নুনটা কম, তুমি চেক করে দেখছো যে নুন কিন্তু কম আছে, অথচ জল বেশি দিয়ে দিয়েছো, তাহলে এবার তুমি কী করবে, তাকে ফোটাবে, আরও ফোটাবে, জলটাকে একটু আরও কমিয়ে দেবে, ফুটিয়ে ফুটিয়ে জল বাষ্পীভূত হয়ে যাবে, জলটা যখন কমে এতটা জল ছিল, দেখা গেলো জলটা কমিয়ে তুমি অনেক কমিয়ে দিলে, তখন দেখা গেল যে এবার কিন্তু নুনটা বেড়ে গেল, মানে নুনটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল, তখন কম লাগছিল, এবার কিন্তু ঠিক আছে, তাহলে ঝোলটা কমিয়ে দিলে নুন ওই একই ছিল, অথচ এবার মনে হবে যে তরকারির মধ্যে নুনটা ঠিকঠাক আছে, তাই না? তাহলে দ্রাবকটা অতিরিক্ত দ্রাবককে আমরা যদি বাষ্পীভূত করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, অতিরিক্ত দ্রাবককে বাষ্পীভূত করে দিলে সেখানে আমাদের অসম্পৃক্তটা সম্পৃক্ত হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের একটা অসম্পৃক্ত দ্রবণের আমাদের অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে সোডিয়াম, আমরা একটা অসম্পৃক্ত মানে অসম্পৃক্ত বলছি অতিপৃক্ত সলিউশন আমরা তৈরি করব, কেমন, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটের কি করব, আমরা অতিপৃক্ত দ্রবণ তৈরি করব, অতিপৃক্ত দ্রবণ প্রস্তুত করব, কেমন, তাহলে অতিরিক্ত দ্রবণ মানে অতিপৃক্ত দ্রবণ প্রস্তুতি। সোডিয়াম থায়োসালফেটের যেটা সংকেত সেটা হচ্ছে Na2S2O3.5H2O, 5 অণু কেলাস জল এর মধ্যে থাকে। ওকে, 5 অণু কেলাস জল থাকে, তাহলে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3.5H2O এর মধ্যে 5 অণু কি আছে, 5 অণু কিন্তু এর মধ্যে মানে ক্রিস্টাল ওয়াটার বা কেলাস জল আছে। এবার এখানে আমাদের কাজ করতে হবে, আমরা একটা পরীক্ষা নল নেব, কেমন, এখানে আমাদের একটা আমরা এখানে পরীক্ষার নল নিয়েছি, কেমন, এই পরীক্ষা নলের মধ্যে আমাকে মানে সোডিয়াম থায়োসালফেট নিতে হবে, কেমন, সোডিয়াম থায়োসালফেট আমি এখানে হয়তো সোডিয়াম থায়োসালফেট এখানের মধ্যে আমি নিয়েছি, কেমন, এখানে এর মধ্যে কি আছে, আমার Na2S2O3.5H2O আছে, সোডিয়াম থায়োসালফেটের আমরা কেলাস নিয়েছি, এটাকে হাইপো বলা হয়, কেমন, হাইপো বলা হয়, কেমন, তাহলে হাইপো আমরা এই ক্লাসটাকে নিয়েছি, নিয়ে এটাকে আমি জলগ্রাহের মধ্যে বসাতে পারি, তাহলে সেই তাপটাতে অটোমেটিক এটা গলে যাবে তাপের মধ্যে, জলগ্রাহের মধ্যে নিয়ে এটাকে করতে পারি, বা আদারওয়াইজ যেটা আমরা করতে পারি যে এটাকে মানে আমরা স্ট্যান্ডার্ড ক্ল্যাম্পের সাহায্যে এটাকে আমরা যুক্ত করলাম, কেমন, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ক্ল্যাম্পের সাহায্যে লাগিয়ে আমরা এটাকে এবার স্ট্যান্ডের সাহায্যে আটকে দিলাম, কেমন, স্ট্যান্ডের সাহায্যে এটাকে ঝুলিয়ে দিলাম, কেমন, দেখা গেল স্ট্যান্ডের সাহায্যে ঝুলিয়ে দেওয়ার পর আমরা এবার একটা নর্মালি একটা বার্নার দিয়ে এটাকে আমরা কী করব, আমরা বার্নার দিয়ে এটাকে উত্তপ্ত করছি, গ্যাস বার্নার আমরা হয়তো নিয়েছি। ওকে, এবং যখন আমরা এই জিনিসটা করব তখন আমাদের উত্তপ্ত করলে কী হবে, উত্তপ্ত করলে এই কেলাসের মধ্যে যেহেতু 5 অণু জল রয়েছে, কেলাস জল রয়েছে, সেটা কিন্তু মানে সেই কেলাস জলের মধ্যে এই Na2S2O3টা দ্রবীভূত হয়ে যাবে, তার মধ্যেই তো 5 অণু জল আছে, তাহলে সেই জলেই এই Na2S2O3 দ্রবীভূত হয়ে যাবে, মানে সোডিয়াম থায়োসালফেট কী হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল, মানে একটা দ্রবণ প্রস্তুত হবে। যেই দ্রবীভূত হয়ে গেল তখন এর মধ্যে, এই মুখের মধ্যে আমরা তুলো দিয়ে এয়ার টাইট করে দিলাম, যাতে আর বেরোতে না পারে কোনো কিছু, তাহলে এখানে আমরা তুলো দিয়ে এই মুখটা বন্ধ করে দিলাম, কেমন, তুলো দিয়ে মুখটা বন্ধ করলাম, কেমন, দ্রবীভূত হয়ে আছে, দ্রবীভূত হওয়ার পর এবার এখানে যেহেতু আমাদের অসম্পৃক্ত বলছি, সোডিয়াম থায়োসালফেট ছিল এবং তার মধ্যে অতিরিক্ত জল ছিল, এবার তাকে আমরা উত্তপ্ত করেছি, উত্তপ্ত করার ফলে এই হাইপো যে সলিউশনটা তৈরি হলো সেটা একটা অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ তো এমনিতেও অস্থায়ী, তাই না, তাহলে এখানে কি করা হলো, ওখানে উত্তপ্ত করার পর এখানে আমাদের এই মানে মাথাতে কি হলো, তুলো দিয়ে কিন্তু বন্ধ করা হলো, এবার আমরা কি উত্তপ্ত করেছি, এবার একে রুম টেম্পারেচারে আনবো, ঘরের উষ্ণতাতে আমরা এটাকে আনবো,
ঘরের উষ্ণতাতে যদি আনা হয় দেখা যাবে এটা আর কিন্তু কেলাস হবে না, কঠিন কেলাস কিন্তু হবে না। যেমন এটা মানে গলিয়ে রাখলাম, গলিয়ে তরলে পরিণত করেছি, সেই তরলটাই কিন্তু থাকবে। কেমন? তরলটাই থেকে যাবে, এটা কিন্তু আর কঠিনে পরিণত হবে না। তাহলে এখন আমার যেটা তৈরি হলো সেটা কিন্তু তরলই থাকবে এবং সেটা আমাদের হয়ে গেল অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণই কিন্তু থেকে যাবে এবং সেটা কিন্তু কি হবে, সেটা তুলনামূলক মানে আমাদের স্থায়ী একটা দ্রবণ তৈরি হবে। তাহলে পরীক্ষার মধ্যে আমাদের জাস্ট মানে এখানে এই জিনিসটাই লিখতে হবে। যখন আমরা প্রস্তুতি লিখবো তখন তোমরা লিখবে যে একটা পরীক্ষার নলের মধ্যে হাইপোকেলাস বা সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিয়ে সেটাকে স্ট্যান্ডার্ড ক্ল্যাম্পের সাহায্যে আটকে বার্নার দিয়ে নিচে উত্তপ্ত করা হলো, বা জলগ্রাহের মধ্যে বসে তাকে ধীরে ধীরে উত্তপ্ত করলে কেলাসটা তার মধ্যে থাকা কেলাস জলের সাহায্যে দ্রবীভূত হয়ে যায় এবং একটা অতিপৃক্ত দ্রবণ তৈরি হয়। এরপর পরীক্ষা নলের উপরের দিকে ফাঁকা মুখের দিকে তুলো দিয়ে সেই কাঁচা নলটাকে বন্ধ করা হলো এবং দ্রবণটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের উষ্ণতায় আনলে দেখা যাবে যে দ্রবণটা কিন্তু তরল অবস্থাতেই থেকে যাবে। এই যে দ্রবণটা উৎপন্ন হলো সেটাই হলো সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ। কেমন? এবার আবার যদি আমরা কেলাস তৈরি করতে চাই তাহলে এমনিতে বাতাসের মধ্যে অনেক ধূলিকণা রয়েছে, ধর বাতাসের মধ্যে ধূলিকণা হতে পারে, সেটা যদি এর মধ্যে মিশে যায়, কেমন, বা একটু যদি নাড়ানো হয় তাহলে আমরা স্থিরভাবে রেখেছি, যদি আমরা নাড়িয়ে দিই বা ধূলিকণা যদি এর মধ্যে মিশিয়ে দিই তাহলে সেটা এর মধ্যে তো অতিরিক্ত দ্রবীভূত আছে, অতিরিক্ত দ্রবীভূত আছে বলেই তো অতিপৃক্ত। তাহলে এক্সট্রা দ্রাব যেটা দ্রবীভূত আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, কেলাস তৈরি হয়ে যাবে এবং বাকিটা সম্পৃক্ত দ্রবণ কিন্তু তৈরি হয়ে যাবে। এছাড়াও আমরা পরের দিন যখন আমরা ক্রিস্টাল বা ক্রিস্টালাইজেশন মানে কেলাস অনেক জিনিসগুলো পড়বো তখন দেখব যে এই ঘরের উষ্ণতায় আমাদের এটা তরল অবস্থাতেই পেলাম, অতিপৃক্ত দ্রবণই পেলাম, কিন্তু যদি আমরা চাই যে আবার কেলাস তৈরি করব তখন আমরা সোডিয়াম থায়োসালফেটের এই যে দ্রবণটা তৈরি হলো একটা, সেই দ্রবণের মধ্যে আমরা একটা ছোট্ট কেলাস যদি আমরা এর মধ্যে ঝুলিয়ে দিই, সুতোতে বেঁধে এর মধ্যে যদি ঝুলিয়ে দিই তাহলে সেখানে কিন্তু আবার এইটা সম্পূর্ণ দ্রবণটা, যেটা দ্রবণ দ্রবীভূত আছে এখন, এটা দ্রবীভূত হয়ে গেছে, এখন তো এটা নেই। সেকেন্ড কন্ডিশনে কী হবে, সেকেন্ড কন্ডিশনে এর মধ্যে যেটা আছে সেটা কিন্তু সবই দ্রবীভূত হয়ে গেছে। তাহলে সেটা দ্রবীভূত ছিল, দ্রবণ ছিল, সেটা কিন্তু আবার যেই আমি একটা বীজ কেলাসকে নিয়ে সুতোর সাহায্যে বেঁধে নিচে ঝুলিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম, তখন সঙ্গে সঙ্গে সেই দ্রবণটা আবার কঠিনে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই এতটা পর্যন্ত আলোচনা করলাম এবং আমাদের আজকের ক্লাস থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে সেটা অবশ্যই আমাদের আলোচনা করব। তার কারণ আমাদের ক্লাসে আমরা অবশ্যই শিখলাম, আমাদের মেন কনসেপ্টগুলো আলোচনা করলাম। এবার তোমাদের আজকের ক্লাস থেকে যে প্রশ্নগুলো আসে, যেমন এখানে আমরা দেখছিলাম যে এমনি একটা প্রশ্ন আসতে পারে যে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তখন এই কটার নাম লিখবে। বা তরলে গ্যাসের দ্রাব্যতা কীভাবে উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে উষ্ণতাটা বলতে হবে। বা তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব লিখো, তাহলে এই দুটো পয়েন্ট বেশি ভালো করে করতে হবে, উষ্ণতা এবং চাপের পরিবর্তনে কী কী ঘটে। সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা সৃষ্টি হয় কেন, এটা ভালো করে করবে। ওকে, এবং এই রিলেটেড আমাদের আর একটা কোশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। কেমন? এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা ডাবল স্টার দিচ্ছি, এটাও কিন্তু ডাবল স্টার দিচ্ছি। লাইকার অ্যামোনিয়া, কেমন? ভালো করে এই প্রশ্নটা শুনে নাও এবং উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি। লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি আচ্ছা, আমি এই জায়গাটা কেটে দিয়েছি, কেমন? ছিপি খোলার আগে বোতলটিকে ঠান্ডা করে খোলা উচিত কেন, ঠান্ডা করা উচিত কেন, তাই লিখে দিচ্ছি আমি ছোট করে, করা উচিত কেন। তাহলে লাইকার অ্যামোনিয়া একটা বোতলের মধ্যে ধরো ভরা রয়েছে, কাঁচের বোতলের মধ্যে, সেটাকে আমরা খুলবো, ব্যবহার করার জন্য খুলবো, কিন্তু সেটাকে আগে ঠান্ডা করতে হবে, তারপর খুলতে হবে। কেন? তার কারণ এই যে লাইকার অ্যামোনিয়ার কথা বলছে, লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে অ্যামোনিয়া NH3 এর যেটা সম্পৃক্ত জলীয় দ্রবণ সেটাকে আমরা লাইকার অ্যামোনিয়া বলি। কেমন? সম্পৃক্ত
কেমন, সম্পৃক্ত জলীয় দ্রবণ। এটা তুমি একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে অ্যামোনিয়া একটা কি, এই অ্যামোনিয়া একটা গ্যাস, NH3 কি একটা, অ্যামোনিয়া একটা হচ্ছে গ্যাস। কেমন, তাহলে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে অ্যামোনিয়ার দ্রাব্যতা, জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা কি হবে, কমবে। যেহেতু গ্যাসের দ্রাব্যতা, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে, তাহলে উষ্ণতা বাড়ালে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে এবং দ্রবণ থেকে তা বাইরে বেরিয়ে এসে প্রচণ্ড চাপের সৃষ্টি করে। ধর এখন ছিপি বন্ধই আছে, কেমন, ছিপিটা বন্ধই আছে। এবার ছিপিটা ধরো বন্ধই রয়েছে এবং আমি এখানে কি বললাম, যদি উষ্ণতা বাড়ালে ধরো এতটা লাইকার অ্যামোনিয়া ছিল, এবার উষ্ণতা যদি বাড়ায় তাহলে এখান থেকে অ্যামোনিয়াগুলো বাইরে বেরিয়ে এসে এই ফাঁকা জায়গার মধ্যে জমা হবে এবং প্রচুর যত উষ্ণতা বাড়ে প্রচুর এখান থেকে জল থেকে অ্যামোনিয়াগুলো বাইরে বেরিয়ে আসে, এর মধ্যে প্রচুর চাপ সৃষ্টি করবে, বেরোতে পারছে না, মানে এখানে প্রচুর চাপ সৃষ্টি করবে, তাই না। এবার যদি আমি হঠাৎ করে ছিপি খুলে দিই তাহলে এখানে প্রচুর অ্যামোনিয়া গ্যাস কিন্তু জমা রয়েছে, উষ্ণতা দিয়েছে এর মধ্যে, উষ্ণতা দিয়েছি বলে এর মধ্যে যে অ্যামোনিয়া দ্রবীভূত ছিল তার দ্রাব্যতা কমে গেছে, তাহলে জল থেকে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় ছিল, বোতলটা ফাঁকা অংশে, তাহলে যেই আমি ঢাকনা খুলবো সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া কি করবে, ছিটকে বাইরে বেরিয়ে আসবে, তাই না। মানে ছিপি খুললে ওই গ্যাস এবং জলের মধ্যেও যে দ্রবীভূত অ্যামোনিয়া আছে সেটাও কিন্তু ছিটকে বাইরে আসবে, চোখে মুখে কিন্তু লেগে যাবে, কেমন, চোখে মুখে লাগবে এবং চোখের ক্ষতি হতে পারে, কেমন, বা অন্য কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। অ্যামোনিয়া যেহেতু একটা ক্ষারীয় পদার্থ, তাহলে সেটা আমাদের চোখের কিন্তু ক্ষতির সৃষ্টি করবে। সেটা যাতে না হয় তাহলে আমরা কি করব, সেটার জন্য আমরা কি করব, বোতলটাকে কিন্তু ঠান্ডা করব। ঠান্ডা করলে কি হয়, উষ্ণতা বাড়ালে যেমন দ্রাব্যতা কমে, উষ্ণতা কমালে তাহলে দ্রাব্যতা বাড়বে। তাহলে উষ্ণতা আমি যখন ঠান্ডা করব, ধর আমি এখানে বরফ দিলাম এর মধ্যে, বা একটা ঠান্ডা জলের মধ্যে একটা কাপড়কে ভিজিয়ে এর উপরে সেটাকে নিচে মানে দিলাম, তাহলে এখানে ঠান্ডা জলটা ফেললাম। ঠান্ডা জল দিলে উষ্ণতা কম, উষ্ণতা কমলে দ্রাব্যতা বাড়বে, মানে এই যে অতিরিক্ত অ্যামোনিয়া ছিল সেগুলো আর এখানে ফাঁকা জায়গা না থেকে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, তাহলে এখানে গ্যাসের পরিমাণটা কম থাকবে, তাহলে ঢাকনা খুললে বা ছিপি খুললে অত অ্যামোনিয়া কিন্তু বাইরে বেরোবে না, তাই না। এই কারণেই কিন্তু মানে লাইকার অ্যামোনিয়ার বোতলে ছিপি খোলার সময় অবশ্যই কি করতে হয়, তাকে ঠান্ডা করে খুলতে হয়। তাহলে এটা করবে। হেনরির সূত্র যেটা বললাম, হেনরির সূত্র কিন্তু সমস্ত স্কুলে আসে না, যে সমস্ত স্কুল তুলনামূলক একটু কঠিন কোশ্চেন করা হয় তাদের ক্ষেত্রেই সে সমস্ত স্কুলে হেনরির সূত্রটা আসে। আর এই সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, কেমন, এই জিনিসগুলো করবে। আর এই কোশ্চেনগুলো ভালো করে করবে, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায় বা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায় সেগুলো তোমরা করবে। ওকে, আর সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ কি করে প্রস্তুত করা যায়, এই কোশ্চেনগুলো করো। নেক্সট ক্লাসে আমরা কেলাস যে জায়গাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ওকে, এবং গাণিতিক যে প্রশ্নগুলো আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা আরেকটা ক্লাস দেবো, কেমন। তাহলে মোটামুটি দুটো ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, কেমন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলের তোমরা প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে ক্লাস 9-এর তোমরা ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট পাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও, কেমন। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।